বছরের প্রথম দিন পিকনিক মেজাজ, সেই পিকনিকের মেজাজে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। পিকনিক, চড়ুই ভাতি, জমাটি আনন্দ। তো রায়গঞ্জের একটা ছবি এবার আপনাদের দেখাবো। পিকনিক স্পটে তৃণমূল যুবনেতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। কি হয়েছিল তার সঙ্গে, কারা ঘটালো এই ঘটনা? মুক্তা রয়েছে সরাসরি আমার সঙ্গে। মুক্তা, দেখো অতনু, রায়গঞ্জের মোহনবাটি এলাকার যে নবদন্দী ঘোষের এখানেই তার বাড়ি এবং তৃণমূলের যুব নেতা। এবং গতকাল যে বর্ষবরণ অনুষ্ঠানে আমি দেখাবো এই ছবি, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানেই তারা বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং সেখানে তৃণমূলের কোনো দলীয় সদস্য তার সঙ্গে ছিল না, কিন্তু তারা ছিল তাদের সঙ্গে হঠাৎ করে এখানে তার বডি গুলি লাগে বলে এরকমই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু রায়গঞ্জ যখন মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই কিন্তু তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কিন্তু তাদের সঙ্গে কি বিষয় নিয়ে গন্ডগোল লেগেছিল না কি ঘটনা ঘটেছিল টোটালটাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে। আমরা দেখাবো যে এলাকা মোহনবাটি এলাকা, জনবহুল এলাকা, সেই রাতে কিন্তু এখানেই চলছিল রমরমিয়ে বর্ষবরণ অনুষ্ঠান। আর সেখানেই সিসি ক্যামেরা কিন্তু বিভিন্ন জায়গায় লাগানো আছে, তুমি দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা। পুলিশ কিন্তু সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে এবং তোমাকে বলা যেতে পারে এর মধ্যে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে। পাশাপাশি গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু সেই আগ্নেয় অস্ত্র কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। কিন্তু বলা যেতেই পারে যে আগ্নেয় অস্ত্র থেকে যে গুলি বেরিয়েছে সেই আগ্নেয় অস্ত্র কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। কিন্তু এই কি সমস্যা তৈরি হয়েছে, সমস্যায় কিন্তু টোটালটাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে এবং আর সেই দুজনকে কিন্তু রায়গঞ্জ আদালতে পাঠানো হবে বলে কিন্তু জানাচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ শহর জুড়ে। আমরা দেখাবো এই যে আরেকটা জিনিস দেখাবো, এখানে ক্রাইম সিন দিয়ে দিয়েছে, এই জায়গা দিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে নববন্ধু ঘোষ এবং এখানে কিন্তু সেই ঝামেলাটা লাগে এবং তারপরে কিন্তু সেখানে পড়ে যায় এবং তার দেহে কিন্তু সেই গুলি লাগে। আর গুলি অবস্থায় এখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। তাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে বলে আপনি কিনা। ধন্যবাদ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, ম্যাপিং হচ্ছিল না, তার 2002 সালের তালিকায় নাম ছিল না। এই যে শুনানিতে ডাকা হয়েছে, এই আতঙ্কেই নাকি হার্ট অ্যাটাক এবং মৃত্যু। রহিমা বিবি, বিষ্ণুপুরের লেদারঘাটের রহিমা বিবির শুনানির আগেই শুনানিতে ডাক পেয়েছেন এটা জেনেই হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান বলে জানা যাচ্ছে। আমার সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, পরিবার কি অভিযোগ করছে? একদমই দেখো, পরিবারের যেটা অভিযোগ যে তাকে শুনানিতে ডাকা হয়েছিল, কারণ এই রহিনা বিবি লেদারঘাটের বছর 65 মহিলা। যখন এসআইআর এর ফর্ম আসে সেই ফর্ম ফিল আপ করে, কিন্তু 2002 সালের যে নথি সেই নথি সে দিতে পারেনি। স্বাভাবিকভাবেই তাকে নোটিশ করা হয়। নোটিশ করে 2রা জানুয়ারি অর্থাৎ আগামীকাল তাকে শুনানিতে ডাকে। এরপরেই চিন্তিত হয়ে পড়েন ওই বৃদ্ধা মহিলা। কুড়ে কুড়ে খাচ্ছিল তার নথি না থাকার জন্য। স্থানীয় পঞ্চায়েতকে তিনি বারংবার বলেছিলেন যে তাকে যাতে কিছু নথি জোগাড় করে দেয়। তারপরেও তার যেন আতঙ্ক কিছুতেই কাটছিল না। তিনি বারবার চিন্তিত হয়ে পড়ছিলেন তার কোথাও নাম বাদ যাবে না তো, তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে না তো। কারণ যেহেতু বৃদ্ধ মহিলা আতঙ্কিত ছিলেন, এই চিন্তায় তিনি ঘরে পড়ে গিয়েছিলেন। আতঙ্কে অবশেষে গতকাল তার মৃত্যু হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরিবার যেটা অভিযোগ করছে, শুধুমাত্র এসআইআর এর জন্যই তাদের এই পরিবারের একজন সদস্যকে হারাতে হলো। কারণ এই ধরনের আতঙ্ক তার মধ্যে না ঢুকলে হয়তো এই ঘটনা ঘটতো না। এই শুধুমাত্র এসআইআরকেই দাবি করছে পরিবারের লোকজন, কারণ তার গতকাল আগামীকালকেই কিন্তু শুনানির ডেট ছিল। আমরা কথা বলেছিলাম বিএলওর সঙ্গে, তিনি বলছিলেন কোনো সমস্যা। ধন্যবাদ। হার্ট অ্যাটাক করে মারা গেছে। নোটিশে এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার, ঠিকও হলো। আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি যেমনি শুনল যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটার টেনশনটা আর হয়। বিচলিত ছিল না, আমার আর ডেট নেই, হ্যাঁ নাম কাটা যাবে, সবাই ভয় খাওয়াচ্ছে, এসে আত্মীয় বাদ চলে যাবে, ক্যাম্পে থাকতে হবে, সব ইত্যাদি বলছিল। তো আমি তবু আশা দিয়েছিলাম যে তোমার কোনো চিন্তা নেই,
বিষয়টা আমি প্রধানের সাথে কথা বলছি। এই এসআইআর এর ঘটনা নিয়েই তো আজকে হার্টফেল করলো। একই রকম ভাবে স্বরূপনগরের সুলতান সর্দার 60 বছর বয়স, 27 তারিখ শুনানি হয়েছিল, কিন্তু তারপর থেকেই টেনশন কাজ করছিল বলে দাবি করছেন পরিবারের লোকজন এবং শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলতান সর্দারের। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, সুলতান সর্দারের বাড়ির লোক কি বলছেন? দেখো অতনু, এই যে স্বরূপনগরের যে স্বরূপদহ এলাকা, সুলতান সর্দার বছর 60 বয়স, তিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তার বাড়িতে বিএলও এসে চিঠি দিয়ে যান যে তাকে স্বরূপনগরের যে বিডি অফিস, সেই বিডি অফিসে 27 তারিখে হিয়ারিং এর জন্য তাকে ডাকা হয়। তিনি 27 তারিখে হিয়ারিং এর জন্য তিনি যান, কিন্তু সেখানে কাগজপত্র দেখে বিডি অফিসের থেকে, সেখান থেকে হিয়ারিং এর যারা অফিসাররা ছিলেন তারা বলা হয় যে তার কাগজপত্রে সমস্যা আছে, এই মুহূর্তে হবে না। এরপরে তিনি বাড়ি এসেই কিন্তু টেনশন শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। তারপরে আজ ভোরবেলায় সে মারা যায়, আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার পরিবার এবং এলাকার মানুষ কিন্তু পরিষ্কারভাবে যেটা দাবি করছে যে এই যে এসআইআর এর যে আতঙ্ক, সেই আতঙ্ক কাজ করছিল, যার জন্য সে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। এবং এলাকার মানুষের যদি আরো একটা দাবি যে এসআইআর এর আতঙ্ক যেভাবে কাজ করছে, সাধারণ মানুষের মধ্যে অনেক মানুষের বিভিন্ন কাগজের সমস্যা থাকে, অনেকে বোঝে না, গ্রামের মানুষ তারা বুঝতে পারে না, যে যার কারণে বিভিন্ন কাগজের সমস্যা থেকে যায়। কিন্তু এখন এসআইআর এর এই যে সমস্যায় এসে তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়ছে যে এই যে সুলতান সর্দারের মতন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে গেল এবং আরো কত বিপদ ঘটবে তার কোনো ঠিক নেই। যে কারণে তাদের দাবি এই যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকরণ কিছুটা সরলীকরণ করার দরকার বলে কিন্তু এলাকার মানুষ দাবি করছে। ধন্যবাদ। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর তুলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর টেনশন, ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয়। হয়তো মানুষ আমরা কেউ বাঁচবো না এমনি। এসআইআর নিয়ে সুর সপ্তমে তৃণমূলের। নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধিরা। বেরিয়ে এসে তার সুর সপ্তমে কড়া আক্রমণ করলেন বিজেপিকেও। हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। I am standing outside the election commission's office. Here it goes. Nirvachan Southern Election Commission of India. Ganesh Kumar must be hearing what I am saying before the media now. If he has the courage, he should come down and face the media. এসআইআরে গরম বাংলার রাজনীতি। বুধবার সেই উত্তাপের আঁচি পৌঁছল দিল্লিতে। নির্বাচন কমিশনের দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধিরা। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে চড়া সুর অভিষেকের। हम लोग जब बात करना शुरू किए, he started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। You are answerable to your masters. I am answerable to the people of my state. I am standing outside the election commission's office. Here it goes. Nirvachan Southern Election Commission of India. Ganesh Kumar must be hearing what I am saying before the media now. If he has the courage, he should come down and face the media. What is stopping him? He thinks the people of Bengal are his subservient. This Chief Election Commissioner was the cooperative secretary before he took over. What is the name of the cooperative minister right now? It is Mr. Amit Shah. Do you think it's a coincidence that all of a sudden the cooperative secretary is being sent as the Chief Election Commissioner? He was sent on a mission to destroy this office, destroy this institution. He was sent on a mission to destroy our country. सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है बांग्लादेशी। इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है उसमें से कितने लोग बांग्लादेशी है
और कितने लोग रोहिंग्या हैं। 21 के चुनाव के बाद खास करके बीजेपी के हारने के बाद जिस तरीके से बंगाल को बदनाम किया, या तो माफी मांगी या सूची जारी कीजिए। बीजेपी दिल्ली जीता, स्ट्राइक रेट है 88%। बीजेपी बिहार जीता, स्ट्राइक रेट है 88%। ये कोइंसिडेंस लगता है आपको? ये ईवीएम जो भी कहता है, जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ने पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारी। বুথ স্তরের এজেন্টদের এসআইআর এর শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে আগে থেকেই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে ময়দানেও নেমেছে তৃণমূল। বিএলএদের বিক্ষোভের জেরে একাধিক জায়গায় বেশ কিছুক্ষণের জন্য থমকে গেছে শুনানি। এদিন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএলএ নিয়েও সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में बूथ का एजेंट बैठ सकता है पार्टी का, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है, नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। वो सर्कुलर इशू इसलिए नहीं कर सकता क्योंकि सर्कुलर विल बी चैलेंज इन द कोर्ट ऑफ लॉ। वेस्ट बंगाल में सबसे कम डिलीशन का परसेंटेज आया 5.79%। तो आप सिलेक्टिवली माइक्रो ऑब्जर्वर, डिस्ट्रिक्ट ऑब्जर्वर खाली बंगाल में क्यों लगा रहे हैं, बाकी स्टेट में क्यों नहीं लगा रहे? ये देख के समझ में आता है कि ऊपर से कोई डिक्टेट कर रहा है और यहाँ बैठ के कोई सॉफ्टवेयर के हिसाब से उसको सैनिटाइज करके चलाया जा रहा है। नोटिस एक 10 लोगों का डेलीगेशन आया था, उसमें 5 सवाल चुनाव आयोग से किया गया था, इलेक्शन कमीशन से किया गया था, जिसका पिछला बार एक भी सवाल का सटीक जवाब नहीं मिला। इस बार भी हम लोग 10-11 पॉइंट्स लेके आए थे और 2-3 पॉइंट छोड़ के कहीं कोई क्लैरिटी नहीं मिला। নির্বাচন কমিশনের দফতরের সামনে দাঁড়িয়ে এদিন বিজেপিকেও আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। 1 জানুয়ারি মানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা, অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা, রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এই বছরের প্রথম দিন, এই দিন থেকেই জোড়া কর্মসূচি শুরু হচ্ছে তৃণমূলের। এবছর ভোট, আর সেই ভোটের জন্য জোড়া কর্মসূচি। নাম কি দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাংলার সমর্থনে সংযোগ। আরেকটা প্রচারের নাম দেওয়া হচ্ছে উন্নয়নের সংলাপ। এই প্রচার কর্মসূচি বাংলার সমর্থনে সংযোগ কিভাবে এই কর্মসূচি পালন করবেন কর্মী সমর্থকরা, কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা বলা হচ্ছে জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, দেখো, দুটো ক্ষেত্রে গুরুত্ব হচ্ছে। এক হচ্ছে সমাজের বিশিষ্টদের কাছে পৌঁছানো, এবং সেক্ষেত্রে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার কি কাজ করেছে তার একদম উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেওয়া, এবং বিশিষ্টদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিও পৌঁছাচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে একেবারে বুথ স্তরীয় জনসংযোগ, বুথে বিভিন্ন বাড়িতে যাওয়া, কারোর বাড়িতে মধ্যাহ্নভোজন ছাড়া একটি তথ্যচিত্র দেখানো হবে, বুথে বিভিন্ন সভা করা, এছাড়া হচ্ছে কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করা, প্রয়োজনে যোগদান করা। আসলে দুটো কর্মসূচির মধ্যে দিয়ে দলের যে সমস্ত নেতা কর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেককে ভোটের ময়দানে নামিয়ে দিল তৃণমূল কংগ্রেস, এবং আজকে থেকে সেই বুথ স্তরীয় কর্মসূচি তারা শুরু করেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পরিষ্কার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের নেতা কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করে তারা কিভাবে প্রচার সামলাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে একেবারে প্রথম দিন থেকেই, যেহেতু দলের প্রতিষ্ঠা দিবস, সেদিন থেকেই পুরোপুরিভাবে ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। ধন্যবাদ। শুধুমাত্র তৃণমূলই যে ভোটের জন্য এগিয়ে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তা নয়, বিজেপিও। বছরের শেষ দিন অমিত শাহ মন কি বাত বলে গেলেন তার। বিজেপি কর্মী সমর্থক নেতাদের জানিয়ে গেলেন 2026-এ বাংলায় বিজেপি সরকার করবেই। अमित शाह जी को जय श्री राम।
বুধবার 2025-এর শেষ দিনে সায়েন্স সিটিতে বিজেপির কর্মী সভা। এই মঞ্চ থেকেই হুঙ্কার অমিত শাহের। বললেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। যেই প্রার্থী হন তাকে জেতাতে হবে, সকলকে ময়দানে নামতে হবে। মঙ্গলবারও অমিত শাহের গলায় ছিল একই সুর। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। বুধবার বিজেপি কর্মী সভায় শাহ বলেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। উনি এবারে পশ্চিমবঙ্গ জয়ের মন্ত্র নিয়ে এসেছিলেন, সে মন্ত্র তিনি আমাদের দিয়ে গেছেন। ওনার কথা উনি খুব মন থেকে বলেন এবং প্রধানমন্ত্রীজিও তাই। ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না। দিল পে লিখো ইসবার হামারা সরকার। দিল পে লিখো। কলকাতায় বিজেপির 4টে সাংগঠনিক জেলা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা শহরতলি এবং যাদবপুর। বিজেপির এই 4টে সাংগঠনিক জেলার মধ্যে পড়ে 28টি বিধানসভা আসন। 21-এর বিধানসভা ভোটে এই 28টির আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি। এবার 26-এ কি হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। তিনি বলেন, কলকাতার 28 আসনের মধ্যে 20টি চাই। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সায়েন্স সিটির মঞ্চ থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে দুটো জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। কলকাতাও নিরাপদ নয়। দিনে দিনে অনুপ্রবেশকারীদের দাপট বাড়বে, তখন আপনারা বিপদে পড়বেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে উপড়ে ফেলতে হবে। অনুপ্রবেশ এবং দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে। উনি বলেছেন, ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। সায়েন্স সিটির আগে এদিন সল্টলেকের হোটেলে দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে সভা করেন অমিত শাহ। সেখানে তার বার্তা, একাধিক বিধায়কের আসন বদল হতে পারে, টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে, নিজের এলাকায় বিধায়কদের আরো বেশি কাজ করতে হবে, সপ্তাহে অন্তত 4 দিন বিধানসভা এলাকায় থাকতে হবে বিধায়ককে, সপ্তাহে অন্তত 5টি পথসভা করতে হবে। বিধায়ককে সামনে রেখেই সকলকে ঝাঁপাতে হবে। নিউজ 18 বাংলা। অমিত শাহ কলকাতায় খুব স্বাভাবিকভাবেই বিজেপির বঙ্গ বিজেপির যারা শীর্ষ নেতারা তারা সবাই তাদের সঙ্গে বৈঠক করেছেন, তারা দেখা করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু খেয়াল করে দেখুন, গত 1.5 বছর ধরে একবারও বিজেপির কোনো শীর্ষ নেতা এলে বা তার কোনো বৈঠকে, সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ থাকেননি। তাৎপর্যপূর্ণভাবে গতকাল দেখা গেল দিলীপ ঘোষকে। তাহলে কি দিলীপ ঘোষের কামব্যাক, নতুন কোনো দায়িত্ব পাবেন তিনি, বড় কোনো দায়িত্ব? দিলীপ ঘোষকে এগুলো জানতে চাওয়া হলে তিনি কৌশলে বললেন তাকে শোনার জন্য ডাকা হয়েছিল। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। মোদির সেনাপতি, বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন। বুধবারে সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষও। এ যেন নির্বাচন কাটিয়ে ময়দানে ফেরা। প্রায় 1.5 বছর পর বিজেপির কোনো শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে। এদিন রাজ্য বিজেপির 4 নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং
দিলীপ ঘোষ। প্রায় 20 মিনিট চলে এই বৈঠক। এই বৈঠকে অমিত শাহ নাকি দিলীপ ঘোষকে বলেন, আপনার বিরুদ্ধে দলে কে কি বলেছেন সে বিষয়ে কান দেওয়ার দরকার নেই। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, আপনি স্বমহিমায় মাঠে নামুন। শাহী বৈঠকের পরই স্বমহিমায় দিলীপ। দীর্ঘদিন নীরব থাকার পর সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো মেজাজেই পোস্ট করতে দেখা গেল তাঁকে। এতেই তৈরি হয়েছে জল্পনা, তাহলে কি 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। তাঁর আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ ফুরোয়। তারপর থেকেই দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে। গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ হারেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয় 12। সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানেই দিলীপকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। অসন্তোষ গোপন করেননি দিলীপও। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর নতুন পুরনো সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার দিনই বুঝিয়ে দেন দলে আদি নব্যের দ্বন্দ্ব তিনি চান না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এরপরও রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাটভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না। সেই ধারাতেই বুধবার বদল, শাহী বৈঠক, সেখানে দিলীপ ঘোষ। তাহলে কি বিজেপির মিশন 26-এ ফের পুরনো মেজাজেই দেখা যাবে দিলীপ ঘোষকে? দিলীপ কি এবার নতুন দায়িত্বে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। নিউজ 18 বাংলা।